তো এর আগের এপিসোডে আমরা দেখছিলাম এনজেন সবাইকে নিয়ে সিটি অফ গ্রাফিটে যায় ওদের জন্য রক্ষা কবচ বানাইতে, বাট ওরা জানতে পারে স্পেল কাস্টার বব সকালবেলায় পলিউশনের কারণে মারা গেছে আর নতুন স্পেল কাস্টার হইতেছে র্যামলিং। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি র্যামলিং রুডোর মুখে জোকারের মতন আর্ট করে ওর উপরে হাসতেছিল। এনজেন বলে যে ও তো একেবারে ববের মতন, আর মেয়রের কাছে জিজ্ঞাসা করে যে এখন পর্যন্ত কয়জন স্পেল কাস্টার হয়েছে, যেটাতে মেয়র জানায় যে রেমলিং সহ এখন পর্যন্ত 6 জন স্পেল কাস্টার হয়েছে। এর মধ্যে রেমলিং বলে যে ও একটা জিনিস খেয়াল করছে, ও যদি কোনো পারমিশন ছাড়া কারো উপর ড্র করে তার উপরে স্পেল কাস্ট করতে পারে না, ইভেন ও ওয়ালের উপরে ড্র করার সময়ও এখান থেকে পারমিশন নেয়। এনজেন বলে যে ববের ক্ষেত্রেও এমনটাই হইতো, সব স্পেল কাস্টার কি একই ধরনের পাওয়ার পায়? মেয়র বলে পাওয়ার তো একই থাকে, শুধুমাত্র ব্যবহার করার ধরন ভিন্ন হইতে পারে। রেমলিং বলে যে আমাদের সবার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে স্বাধীনতা, আর আমাদের খেলতে অনেক ভালো লাগে, আর এই জন্যই হয়তোবা গব আমাকে চয়েস করছে, আমিও আমার মতোই একজনকে চয়েস করব। এনজেন বলে যে তার মানে তুমি বলতে চাচ্ছ তোমাদের চিন্তা চেতনা একরকম, সেই জন্য তোমাদের পাওয়ারও সেম। রেমলিং বলে যে না, কারণ আমরা একভাবে চিন্তা করি না, আমরা সবাই যখন যার যেটা মন চায় তখন সেইটা আর্ট করি, যেগুলো সবসময় ডিফারেন্ট হয়। আর এইসব কথা এনজেনের মাথার উপর দিয়ে যাইতেছিল, এই জন্য এনজেন লাফায় ওঠে, মেয়রের টেনে বসায় আর বলে যে থাম ভাই, একজন আর্টিস্টের সাথে কথা কইলে তুই আরো কনফিউজ হয়ে যাবি। এরপর রেমলিং স্পেল কাস্ট করার জন্য রেডি হয় আর বলে যে তো যাতে তোমার বড় হামলা থেকে ড্যামেজ কম হয় এই জন্য স্পেল কাস্ট করতে চাচ্ছ। আর সাথে সাথে ওর ব্রাশটা একটা ট্যাটু মেশিন হয়ে যায়, যেটা দেখে তো ইঞ্জিন চিল্লায় ওঠে যে হই তুই কি করুস। রেমলিং বলে যে আমি তো ভাবতেছিলাম আমি একটা কুল ট্যাটু আর্ট করব, আর এটা এরকম হয়ে গেছে, এটা তো আরো ভালো তাই না? এটা শুনে ইঞ্জিন আর মেয়র অবাক হয়ে যায় যে ও শুধু স্পেল কাস্ট করতে পারে না, ওর ইনস্ট্রুমেন্টও পরিবর্তন করতে পারে, কিন্তু ওদের ট্যাটু লাগবে না। রেমলিং বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তো আরো ভালো মনে করছিলাম, কারণ এমনি যদি আর্ট করে দেয় সেটা পানিতে ধুয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নো ট্যাটু। এইটা বলে ওর ব্রাশকে পরিবর্তন করে ফেলে আর হাসতে হাসতে বলে যে তো তোমার শরীরে আমি দাগাদাগি স্পেল কাস্ট করতে পারি তাই না? রুডো মনে মনে বলে যে এই শালার মাইয়া এত শয়তান কেন। যাই হোক, রেমলিং ওর পিঠে স্পেল ড্র করে দেয় আর বাকি সবাইও নিজেদের শরীরে স্পেল ড্র করে নেয়। এরপর ওরাই শহর থেকে বের হয়ে যাচ্ছিল, মেয়র আর রেমলিং ওদেরকে আগায় দিতে আসে। আমরা গেটের বাইরে সেই দুই বলদকে এখনো ধাক্কাধাক্কি করতে দেখি। ওরা রেমলিং এর হাতে পেনটা দেখে মেয়রকে চিল্লাইতে শুরু করে যে আপনি একটা ছোট বাচ্চার এই পেনটা দিয়ে দিছেন। আসলে এই দুইজন আর্টিস্ট আর ওরাই পেনটা নেওয়ার জন্যই আসছিল। মেয়র ওদেরকে চিল্লাইতে শুরু করে আর বলে যে এরপর যদি তোদেরকে দেখি তাহলে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। আর এইটা শোনার পরে ওরা দুজন এখান থেকে চলে যায়। এরপরে এরা সবাই গাড়িতে উঠে পড়ে। রুডো রেমলিংকে ধন্যবাদ জানায়। রেমলিং বলে যে এটা কোনো ব্যাপার না, আর সময় পাইলে আমিও হেড অফিসে আঁকাআঁকি করতে যাব। এরপরে ওরা সবাই এইখান থেকে বের হয়ে পড়ে। রাস্তায় রুডো এনজেনকে জিজ্ঞাসা করে যে এখন কি আমরা হেডকোয়ার্টারে যাবো কিনা। এনজেন বলে যে হ্যাঁ, ওইখান থেকে তোমার ফুল মার্কস নিতে হবে, বাট তার আগে চলো তোমার একটা ট্রিট দেই। আর আমরা দেখতে পারি একটা জায়গায় অনেক ভাঙাচোরা জিনিস পড়ে আছে, যেখানে ওরা অ্যাকচুয়ালি রুডোকে নিয়ে আসছে। আর এনজেন বলে যে এইখান থেকে তোমার যা যা পছন্দ হয় তুমি নিয়ে নিতে পারো, যাতে সেইগুলোরে পলিউটেড জোনে ব্যবহার করতে পারো। কিন্তু এনজেন কথা শেষ করার আগেই দেখতে পারে যে রুডো অলরেডি সব নেওয়া শুরু করছে আর বলতে থাকে যে অসম অসম। এই ভাঙাচোরার উপরে আমরা একটা টিভি দেখতে পারি যেটা হঠাৎ করে চলে ওঠে, আর এইখানে একটা মানুষ দেখতে পারি যার হাতেও রুডোর মতো একটা গ্লাভস ছিল। এরপরে ওরা হেডকোয়ার্টারে চলে আসে, যেখানে অগাস্ট অলরেডি রুডোর মাস্ক তৈরি করে ফেলছিল। অগাস্ট জানায় যে ও রুডোর ফেসের মেজারমেন্ট অলরেডি নিয়ে নিছিল, আর এনজেনের কাছ থেকে ওর পার্সোনালিটি সম্পর্কে জেনে ওই হিসাবে ওর ফুল মাস্কটা তৈরি করছে। রুডো অবাক হয়ে যায় যে ও আমার ফেসের মেজারমেন্ট কখন নিল। অগাস্ট জানায় যে রুডো যখন ঘুমাইছিল তখন গিয়ে ফেসের মাপ নিয়ে আসছে। আর এইটা শুনে রুডো রাগ হয়ে যায় যে কেউ ঘুমানোর সময় ওর রুমে গেছিল, আর এনজেন ওরে সান্ত্বনা দিতে থাকে। এর মধ্যে সেইখানে এইশা দৌড়ায় আসে, আর আমরা জানতে পারি এইশা হচ্ছে অগাস্টের বোন। মানে এরা দুই বোন পুরাই উল্টা, একজন সহজ সরল নম্রভদ্র আর একটা পুরা হারামি। এইশা এসে এইটাই বলতেছিল যে তুমি এইভাবে মানুষকে জ্বালানো বাদ দাও, কিন্তু কে শোনে কার কথা। আর রুডো এইসব দেখে অবাক হচ্ছিল। এরপরে ওরা সবাই সেইখান থেকে বের হয়ে আসে, আর এনজেন রুডোকে বলে যে তোমার চকারটা বের করো তো। আর এইটা বলে ওরা সবাই যার যার শরীর থেকে রক্ত বের করতে শুরু করে, যেটা দেখে রুডো বি লাইক এইগুলা কি করে ভাই। এরপরে এনজেন ওর চকারটা সামনে ধরতে বলে, আর ওরা সবাই সেই চকারের উপরে ওদের রক্তের ফোঁটা দিয়ে দেয়, আর সেইগুলো চকারের সঙ্গে মিশে যায়। এনজেন জানায় যে চকার হচ্ছে একটা কমিউনিকেশন যন্ত্র ফোনের মতন, অর্থাৎ এর মাধ্যমে ওরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারবে। রুডো বলে যে আচ্ছা, এই জন্য মনে হয় তোমরা সবাই গলায় এইটা পরে থাকো। রিও বলে যে হ্যাঁ, তবে এইটাতে শুধু তারাই যোগাযোগ করতে পারবে যারা এইটাতে রক্ত দিছে সত্যিকারের বন্ধুর মতো। রুডো সেইটাকে গলায় পরে নেয়, আর এইবার সবাই রুডোর কাছে রক্ত চায়, যেটা শুনে তো রুডোর শরীর থেকে ঘাম বের হইতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি এরা গাড়িতে করে নোম্যান্স ল্যান্ডের দিকে যাচ্ছিল, আর রুডো নিজের সাথে একটু বেশি করেই আবর্জনা নিয়ে নিছিল। এনজেন সবাইকে রেডি হইতে বলে, কারণ ফাইনালি ওরা নোম্যান্স ল্যান্ডে চলে আসছিল, যেটা দেখতে পুরো একটা মরুভূমির মতন মনে হচ্ছিল। তবে এইখানের বালুগুলো কিন্তু ময়লা দিয়েই তৈরি, আর এই জায়গাটার নাম হইতেছে প্যান্টা। এর মধ্যে
ওরা সামনে বড় একটা ট্রাশ বিচ দেখতে পারে। এনজেন রুডোকে বলে যে তো তুমি রেডি আছো না? রুডো সামনের দিকে আগায় আসে আর এনজেন বলে যে তোমার গ্লাভস ব্যবহার করে ওইটাকে শেষ করে দাও, এরপরে আমরা সেই মহিলাকে খুঁজতে যাব। বাকি সবাইও রেডি হয়ে যায় আর বলে যে অনেক মজা হবে, চলো ওয়ার্ম আপ করে নেই। এরপর রুডো সেখান থেকে নামতে শুরু করে। আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পারি যেখানে অগাস্টোরে বুঝায় যে প্রথমে হাফ মাস্ক পরবা, তারপরে নাল অক্সিজেন ট্যাঙ্কের সাথে কানেক্ট করে তারপরে বাকি মাস্ক পরবা। আমরা দেখতে পারি রুডো অলরেডি ফুল মাস্ক পরে ফেলছে আর ফাইট করার জন্য সেই মনস্টারটার সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে আমরা সেই রেইডারদের দেখতে পারি যেখানে যেবার এই পেন্টা ডেজার্ট আর নোম্যান্স ল্যান্ড নিয়ে কথা বলতেছিল। এদিকে আমরা টমিকে দেখতে পারি যে নিজের নোটবুকে এই ফাইটের তথ্য লিখতেছিল আর রিও নিজের কেচি ব্যবহার করে একটার পর একটা মনস্টারের সঙ্গে ফাইট করতেছিল। তার মানে এগুলো কিন্তু একটা না, অনেকগুলা। আর এই মনস্টার গুলো দেখতে বড় বিছুর মতন। আমরা জানকার সামনেও একটা মনস্টার দেখতে পারি। জানকারে নিষেধ করে যে এটা করিস না, কিন্তু মনস্টারটা জানকার উপরে অ্যাটাক করে দেয় আর কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে। আর জানকা নিজের লাঠি দিয়ে সেইগুলো ঠেকাইতেছিল। জানকা বুঝতে পারে যে এরা ভালো কথা শোনা লোক না, সো জানকা ওর অ্যাটাক ডস করে ওর মুখের মধ্যে লাঠি ঠেলে দেয়। এরপরে ওর মাথার ওই পাশ দিয়ে কয়েকটা স্পেয়ারের মতন বের করে দেয় আর মনস্টারটা ওইখানেই শেষ হয়ে যায়। কিন্তু ভাই ফাইট সিন এক্সপ্লেন করা আসলেই অনেক কঠিন। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি তোমরা বুঝতে পারতেছো। যাই হোক, এর মধ্যে চারদিক থেকে আরো অনেকগুলা মনস্টার এসে জানকাকে ঘিরে ফেলে আর জানকা ওদের সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তবে এর মধ্যেই সেইখানে এনজেন নিজের ছাতা নিয়ে চলে আসে আর একই অ্যাটাকে সবগুলার বাত্তি গোল করে দেয়। এদিকে রুডো এখনো সেই মনস্টারটার সাথে ফাইট করতেছিল। রুডো একটা কিবোর্ড বের করে আর ওইটাতে পাওয়ার দেওয়া শুরু করে। এর মধ্যে ওইখানের একটা ঘরের মধ্যে আমরা একটা মেয়েকে দেখতে পারি। এদিকে আমরা দেখতে পারি রুডো সেই কিবোর্ডটাকে ট্রান্সফর্ম করে ফেলছে আর ওইখান থেকে ও কিছু বাটন চাপ দেয়, সাথে সাথে কয়েকটা বাটন উঠে যায় আর মিসাইলের মতন গিয়ে ওই মনস্টারের উপরে অ্যাটাক করে দেয়। ফলে সেই মনস্টারটা সেইখানে মারা যায় আর সাথে সাথে কিবোর্ডটাও একেবারে ধুলো হয়ে যায়, ইভেন সেই মনস্টার গুলোও ধুলো হয়ে যায়। এরপর এনজেন ওইখান থেকে বালু সরাই বলে যে এই বালুর নিচে নিশ্চয়ই অনেক আবর্জনা আছে। এদিকে ফলো টমিকে চিল্লাইতে শুরু করে যে ফাইট শেষ হইলে ওর তথ্য সংগ্রহ করার জন্য, কারণ ও যে ব্যাটেলের মধ্যে গিয়ে তথ্য সংগ্রহ করতেছিল এইটাতে ওরও ক্ষতি হইতে পারতো, এইটা অনেক ডেঞ্জারাস। টমি বলে যে সরি আমি ভুলে গেছিলাম, এছাড়াও তোমাদের উপরে আমার ভরসা আছে, তোমরা আমাকে বাঁচাই নিবা। এর মধ্যে একটু দূরে রুডো কোনো একজনকে ধুলার মধ্যে দেখতে পারে। তখনই হঠাৎ ওর পিছনে ডেলমন্ড আর টেন্সি চলে আসে। রুডো ভয় পেয়ে নিচে পড়ে যায়। তামসি বলে যে আমরা তো তোমাকে ধুলার মধ্যে দেখতেই পারি নাই, বাট তুমি অনেক ভালো কাজ করছো। ডেলমন্ড বলে যে আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে ফাইট করতে দেখার, কিন্তু ধুলার কারণে দেখতে পারি নাই। এর মধ্যে সেই মেয়েটা আস্তে আস্তে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ায়, যে মেয়েটারে আমরা ফাইটের সময় ঘরের মধ্যে দেখছিলাম, আর বলে যে তোমরা এখানে আমোকে দেখার জন্য আসছো তাই না? আর এই মেয়েটা মুখে কোনো মাস্কও পরা ছিল না। ওরা অবাক হয়ে যায় যে এই মেয়েটা এখানে কতক্ষণ ধরে আছে। ডেলমন্ড বলে যে আমি তো সেন্সও করতে পারি নাই ও এখানে কতক্ষণ ধরে আছে। এর মধ্যে বাকি সবাইও এইখানে চলে আসে আর এনজেন বলে যে এইটাই কি সেই মেয়ে নাকি যাকে খোঁজার জন্য আমরা এখানে আসছি? আমাদের কপাল কি এত ভালো? তো রিও জিজ্ঞাসা করে যে তুমি সেই মেয়ে কিনা যে লোকদেরকে উপরে নিচে আসা যাওয়া করতে দেখো? এমো বলে যে হ্যাঁ আমি সেই মেয়ে। যেটা শুনে এনজেন বলে যে আমাদের কপাল তো মনে হয় একটু বেশিই ভালো, চলো ওর সঙ্গে কথা বলে এখান থেকে বের হওয়া যাক। তখনই এমো কাশতে শুরু করে আর বলে যে এইখানের হাওয়া ভালো না, চলো আমার বাসায় চলো, ওইখানে মাস্কেরও প্রয়োজন হবে না আর বসে আরাম করে কথা বলা যাবে। যেটা শুনে জানকা বলে যে তাহলে ও নিজের সাথে মাস্ক কেন আনে নাই? রিও বলে যে ঠিক আছে আমি একা গিয়ে ওর সঙ্গে কথা বলি। এনজেন বলে যে না আমাদের সবারই যাওয়া উচিত, কারণ এ যদি কোনো ট্রাপ বিছায় তাহলে আমি ফাইট করতে পারবো, কারণ আমাদের সবার মধ্যে আমি সবচেয়ে শক্তিশালী। এরপরে এরা সবাই এমোর ঘরে গিয়ে পৌঁছায়, যেটা দেখতে খুবই অদ্ভুত। এর মধ্যে আমরা দেখতে পারি এনজেনের মুখ দিয়ে এক ধরনের লিকুইড বের হইতে শুরু করে আর এনজেন ওইখানে অসুস্থ হয়ে পড়ে যায় আর ওর সামনে সেই মেয়েটা বসা ছিল। এখন জানি না এমো আসলে কি করছে আর বাকি সবাই কোথায় আছে। আমরা শুধু এখানে রুডোকে দেখতে পারি যে এইটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর ওই মেয়েটা একটা ইভেল হাসি দেয়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। বাট যা বলো আর না বলো ভাই, এমো দেখতে কিন্তু সেই কিউট। আজকে থেকে এটা তোমাদের নতুন ভাবি আর আমার বউ আর কি। সো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।